সাউন্ড আসে কিনা দেখো। আসসালামু আলাইকুম। ভীষণ প্লাস কোচিংয়ের পক্ষ থেকে তানভীর রয়েছে আপনাদের সাথে। আমরা আজকে অ্যাকাউন্টিংয়ের শর্ট একটা ক্লাস নিব। শর্ট ক্লাস এই কারণে যে আমি জানি আপনাদের পরীক্ষা চলছে। সো এই জন্য শর্ট একটা ক্লাস, যেই চ্যাপ্টারটা চলছিল আমাদের রেওয়ামিল, এই রেওয়ামিলের উপরেই একটা শর্ট ক্লাস নিব। সো যারা যারা জয়েন করেছেন ঝটপট শেয়ার এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিন। প্রয়োজনে লিঙ্কটা কপি করে গ্রুপে দিয়ে দিন যাতে বাকিরা জয়েন করতে পারে। যেহেতু পরীক্ষা চলছে, পড়াশোনার প্রেশার একটু আছে আমি বুঝছি, এই জন্য শর্ট ক্লাস নিব, বাট আশা করছি খুবই ইফেক্টিভ ক্লাস, পরীক্ষার জন্য হেল্প হবে। ঠিক আছে, তো একটু যারা যারা জয়েন করেছেন শেয়ার করে দিন, মেনশন দিয়ে দিন ফ্রেন্ডদেরকে। তো চলেন আমরা শুরু করি। আমরা যে চ্যাপ্টারটা করছিলাম এটার নাম হচ্ছে রেওয়ামিল। আমরা সবাই জানি এটা হলো চতুর্থ চ্যাপ্টার আমাদের, এবং এখান থেকে একটা সৃজনশীল পরীক্ষায় 100% আসবেই। সো আমরা গত ক্লাসগুলোতে বেসিক শিখেছিলাম রেওয়ামিল কাকে বলে বা এটা কী, রেওয়ামিলের ছকটা শিখেছিলাম কেমন হয়, রেওয়ামিলের ডেবিট দিকের লেনদেনগুলো কী কী আছে, ক্রেডিট পাশের লেনদেনগুলো কী কী আছে, এগুলো সব আমরা গত ক্লাসে শিখেছিলাম। সমাপনী মজুদ পণ্য শিখেছিলাম। রেওয়ামিলের যেগুলো যেই এন্ট্রিগুলো বুঝতে আমাদের প্রবলেম হয়, এরকম এন্ট্রিগুলো আমরা ধরে ধরে কোনগুলো রেওয়ামিলে আসবে কোনগুলো আসবে না, এই সবগুলো কিন্তু আমরা গত ক্লাসে ধরে ধরে শিখেছি। সো আজকে আমরা একটু অঙ্ক সলভ করে দেখি যে আমরা আসলে যতটুকু শিখেছি এইটার মাধ্যমে আমরা কোনো অঙ্ক করতে পারবো কিনা। তো চলেন আমরা একটা অঙ্ক সলভ করে দেখি। আমরা যেই অঙ্কটা এখন সলভ করব এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের একটা অঙ্ক। দেখেন, কুমিল্লা বোর্ড 2024 সালে যে অঙ্কটা আসছে এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে জনাব আনোয়ার এর খতিয়ান উদ্বৃত্তগুলো, দেখেন খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে। আমরা খতিয়ান থেকেই কিন্তু রেওয়ামিল প্রস্তুত করি। আমরা সবাই জানি যে খতিয়ানের যে উদ্বৃত্তগুলো আছে এগুলো নিয়েই রেওয়ামিল প্রস্তুত করা হয়। তো কি কি দেওয়া আছে এখানে, আপনি তারিখগুলো একটু ফলো করবেন। এখানে যে ডেটটা দেওয়া আছে, যেমন মজুদ পণ্য দেওয়া আছে 1/1/2023 65,000 টাকা। আবার নগদ তহবিল দেওয়া আছে 1/1/2023, প্রাপ্য হিসাব মানে দেনাদার দেওয়া আছে 1/1/23, প্রদেয় হিসাব 1/1/23, প্রদেয় হিসাব মানে পাওনাদার। ক্রয় আছে বিক্রয়, বহি ফেরত, আন্তঃফেরত। আচ্ছা, ফেরত নিয়ে অনেকের প্রবলেম হয়, বহি ফেরত আন্তঃফেরত নিয়ে। দেখেন, এই যে বহি ফেরতটা আর আন্ত ফেরতটা, আমরা জানি আন্ত যদি পরিবহন থাকে তাহলে ক্রয় পরিবহন বুঝি, আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন, কিন্তু আন্ত ফেরত মানে কিন্তু ক্রয় ফেরত না। আন্ত ফেরত হচ্ছে বিক্রয় ফেরত, আর বহি ফেরত হচ্ছে ক্রয় ফেরত। তো এইটা একটু কনফিউজড হবেন না, একটু প্রয়োজনে লিখে রাখবেন। শিক্ষানবিশ ভাতা এটা একটা খরচ। এরপরে অনাদায়ী পাওনা, যার আরেক নাম হচ্ছে কুঋণ। আসবাবপত্র দেওয়া আছে, ব্যাংক ঋণ দেওয়া আছে, ব্যাংক ঋণ কিন্তু একটা দায়। বিবিধ খরচ দেওয়া আছে। এরপরে নগদ তহবিল, দেখেন নগদ তহবিল কিন্তু দুইটা দেওয়া, শুরুতে একটা দেওয়া 1/1/23 আর এখানে একটা দেওয়া 31/12/2023, দুইটা দেওয়া আছে। মজুদ পণ্য শুরুতে একটা আছে যেটা 1/1/23 এবং শেষে একটা আছে 31/12/2023। প্রাপ্য হিসাবও দুইটা দেওয়া, প্রদেয় হিসাবও দুইটা দেওয়া, একটা হলো বছরের শুরু, একটা বছরের শেষ। বেতন খরচ দেওয়া আছে, মূলধন দেওয়া আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমাদের রিকোয়ারমেন্ট যদি আমরা দেখতে চাই, কি কি রিকোয়ারমেন্ট আছে আমরা একটু দেখে আসি। আচ্ছা, এটা রিকোয়ারমেন্ট এখানে দেখছি না। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি রিকোয়ারমেন্টগুলো। এটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে রেওয়ামিলে কোন কোন এন্ট্রিগুলো আসবে না তার তালিকা প্রস্তুত করো। রেওয়ামিলে কোন কোন এন্ট্রি আসবে না। তো আমরা, আচ্ছা, আমি সলিউশন করানোর আগে একটু আপনাদের থেকে কমেন্টস পেতে চাই যে এখানে কোন কোন এন্ট্রিগুলো আসবে না। দেখি সবাই সঠিক অ্যান্সার দিতে পারো কিনা, কোন কোন এন্ট্রিগুলো আসবে না। একটু একটু যদি কমেন্টস করে জানাও যে কোন কোন এন্ট্রিগুলো রেওয়ামিলে আসবে না। যারা যারা লাইভ ক্লাস করছো একটু কমেন্টস করে জানাও তো কোন কোন এন্ট্রিগুলো রেওয়ামিলে আসবে না, দেখি পারো কিনা। আশা করছি পারবা, অনেকেই, সবারই পারা উচিত, সবাই পারবা আশা করছি। তারপরে একটু কমেন্টস করে জানাও।
ওকে, ঠিক আছে। দেখো, যারা কনফিউজড যে এটা হবে কিনা, তাদের জন্য একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করো। আমাদের শুরুতে আছে মজুদ পণ্য। আমি যদি এটি একটু ক্লিয়ার করে নেই, আচ্ছা দেখো, আমাদের শুরুতে আছে কি মজুদ পণ্য, যেটা 1/1/2023। মজুদ পণ্যর ক্ষেত্রে এই প্রারম্ভিক মজুদ পণ্য 1/1 থাকলে প্রারম্ভিক, এটা কিন্তু আসবে, রেওয়া মিলে আসবে। আসবে না কোনটা? এই যে 31/12 যেটা, 31/12 যেটা, এটা কিন্তু রেওয়া মিলে আসবে না। এটা হলো সমাপনী। 31/12টা রেওয়া মিলে আসবে না। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না। তাহলে এইটা কিন্তু আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, সমাপনী মজুদ পণ্য দিব না। তারপরে দেখো নগদ তহবিল। 1/1 মানে প্রারম্ভিক। নগদ তহবিলের প্রারম্ভিক নগদ তহবিল আসে না, সমাপনী নগদ তহবিল আসবে। নগদ তহবিলের ক্ষেত্রে প্রারম্ভিকটা আসবে না, সমাপনী নগদ তহবিল আসবে। ঠিক একই রকমভাবে প্রাপ্য হিসাব, নগদ তহবিল সম্পদ, প্রাপ্য হিসাবে সম্পদ। প্রাপ্য হিসাবের ক্ষেত্রেও প্রারম্ভিকটা আসবে না, কোনটা আসবে? সমাপনীটা আসবে। আবার প্রদেয় হিসাবের ক্ষেত্রে প্রারম্ভিকটা আসবে না, কোনটা আসবে? সমাপনী আসবে। তার মানে মজুদ পণ্যের ক্ষেত্রে শুধু প্রারম্ভিকটা আসে, মজুদ পণ্যের ক্ষেত্রে প্রারম্ভিক আসে। আর নগদ তহবিল, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এগুলোর ক্ষেত্রে কোনটা আসে? সমাপনীটা আসে। ঠিক আছে, মনে রাখবেন। আচ্ছা, তাহলে আসবে না কোনগুলো? একটা হলো মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য একটা আসবে না, নগদ তহবিলের প্রারম্ভিকটা আসবে না, প্রাপ্য হিসাব প্রারম্ভিক আসবে না, প্রদেয় হিসাব প্রারম্ভিক আসবে না। এই বিষয়গুলো আসবে না। এগুলো সবগুলো আপনি যোগ করবেন, যোগ করে যেই ব্যালেন্সটা পাওয়া যাবে ওইটাই আমাদের উত্তর। ঠিক আছে, এখন আমরা যদি এটা রেওয়া মিল প্রস্তুত করতে যাই, যে আমরা যদি খ নম্বরে রেওয়া মিল প্রস্তুত করতে চাই, তাহলে কিভাবে প্রস্তুত করব। তা আমরা মোটামুটি সবাই রেওয়া মিল করতে পারি, যে রেওয়া মিলের 5টা ঘর হয়। তাহলে এখান থেকে যদি আমরা একটা রেওয়া মিল প্রস্তুত করতে যাই, আপনারা সবাই পারবেন। যেগুলো আসবে না শুধু সেগুলো বাদ দিয়ে দিবেন, যেগুলো আসবে না শুধু সেগুলো বাদ। কিন্তু আর একটা প্রবলেম আছে, যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, এটাও তো আপনাকে জানতে হবে, তাই না? কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। দেখেন, মজুদ পণ্য আসবে, এটা কোথায় বসবে? রেওয়া মিলের কোন দিকে বসবে? ডেবিট পাশে বসবে। এটা একটা সম্পদ, প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট পাশে বসে। নগদ তহবিল তো আসতেছে না, প্রাপ্য হিসাব আসতেছে না, প্রদেয়, এগুলো সব প্রারম্ভিক, আসবে না। ক্রয় আসবে, ক্রয় কোন দিকে বসে? ডেবিট পাশে বসে। তাহলে মজুদ পণ্য, এটা আমরা ডেবিট পাশে বসাবো। এরপরে ক্রয়, এটাও আমরা ডেবিট পাশে বসাবো। বিক্রয়, এটা কিন্তু ক্রেডিট পাশে বসে। আচ্ছা, বহি ফেরত, আন্তঃফেরত। বহি ফেরত, আন্তঃফেরত। বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, বহি ফেরত হচ্ছে ক্রয় ফেরত, আন্তঃফেরত হলো বিক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত, ক্রয় যেহেতু ডেবিটে বসে, ক্রয় ফেরত ক্রেডিট পাশে বসবে। আর বিক্রয় যেহেতু ক্রেডিট পাশে বসে, তাহলে বিক্রয় ফেরত ডেবিট পাশে বসবে। শিক্ষানবিশ ভাতা একটা খরচ, যে কোনো খরচ ডেবিট পাশে বসে, তাহলে শিক্ষানবিশ ভাতা এটা রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। অনাদায়ী পাওনা, এটাও কিন্তু ডেবিট পাশে বসবে। আসবাবপত্র সম্পদ ডেবিট পাশে বসে। ব্যাংক ঋণ, দায়, দায় কিন্তু ক্রেডিট পাশে বসে। আমরা নর্মালি শিখেছিলাম গত ক্লাসে, যে কোনো সম্পদ, যে কোনো খরচ, উত্তোলন, এগুলো সব ডেবিট পাশে বসবে। আর যদি আমাদের কোনো আয় হয়, দায় হয়, মূলধন আসে, এগুলো সব কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। বিবিধ খরচ, যেহেতু এটা একটা খরচের মধ্যে পড়ে, ডেবিট পাশে বসবে। নগদ তহবিল 31/12 সম্পদ, ডেবিট পাশে বসবে। এরপরে মজুদ পণ্য সম্পদ ডেবিটে বসবে, প্রাপ্য হিসাব সম্পদ ডেবিটে বসবে, প্রদেয় হিসাব ক্রেডিট, এটা হচ্ছে দায়। বেতন হচ্ছে খরচ, খরচ ডেবিট পাশে বসে। আর মূলধন তো সবসময় ক্রেডিট পাশে বসে। এগুলো যোগ বিয়োগ করবেন, দেখবেন যে দুই পাশ মিলে যাবে। তাহলে এইভাবে আমরা রেওয়া মিল প্রস্তুত করব। ঠিক আছে, এখন যদি আপনাকে এখান থেকে বলি যে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, অথবা যদি প্রশ্ন থাকে যে মোট সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, পারবেন? মোট সম্পদ ও চলতি দায় এর পরিমাণ নির্ণয় করো। যদি আমার রিকোয়ারমেন্ট এরকম হয়, মোট সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? তো মোট সম্পদ বলতে আমরা কি বোঝাচ্ছি? সম্পদ হচ্ছে এখানে দুই ধরনের আছে, একটা হলো চলতি সম্পদ, একটা হলো স্থায়ী সম্পদ। আর যদি বিনিয়োগ থাকে, বিনিয়োগ এক ধরনের সম্পদ। যদি আপনার হচ্ছে স্পর্শনীয় অস্পর্শনীয় সম্পদ থাকে, সেটা এক ধরনের সম্পদ। তাহলে এখানে কি কি ধরনের সম্পদ আছে, সবগুলো যোগ করলে মোট সম্পদ হবে। আর চলতি দায় কোনটা কোনটা আছে, এটা যোগ করলে শুধু চলতি দায় হবে। তো আমরা দেখতে পাচ্ছি চলতি দায় এখানে একটাই আছে, সেটা কোনটা?
সেটা হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব 31/12/2023, এটা হলো চলতি দায়, প্রদেয় হিসাব। তাহলে আমরা চলতি দায়ের মধ্যে একটা দিব। এবার সম্পদের মধ্যে কোনটা দিব? এই যে সম্পদের মধ্যে আমরা যদি দিতে চাই, একটা আছে আমাদের মজুদ পণ্য, মজুদ পণ্য সম্পদ হিসাবে দিতে হবে, সমাপনী মজুদ পণ্য, এরপরে আসবাবপত্র আছে আমাদের, তারপরে প্রাপ্য হিসাব আছে। তো এইগুলো হচ্ছে আমাদের সম্পদের মধ্যে পড়বে। হ্যাঁ, এগুলো আমাদের সম্পদের মধ্যে পড়ে। আসবাবপত্র আছে, আমাদের নগদ টাকা আছে, মজুদ পণ্য আছে, প্রাপ্য হিসাব আছে, এগুলো হচ্ছে সম্পদের মধ্যে পড়বে। তো এগুলো সবগুলো যোগ করে দিবেন, যোগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে। তাহলে মোটামুটি এটা ছিল কুমিল্লা বোর্ড 2024। আমরা একটা আইডিয়া পাইলাম যে কিভাবে করতে হবে। এরপরে চট্টগ্রাম বোর্ড আছে 2024-এ। চট্টগ্রামের বোর্ডের অঙ্কটা, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আপনারা একটু অঙ্কটা দেখেন। নাফিস ট্রেডার্সের অঙ্কটা, চট্টগ্রাম বোর্ড নাফিস ট্রেডার্স, দেখেন তো কি করতে হবে এটা। দেখেন এখানে বলছে 31শে ডিসেম্বর 2023 তারিখে নাফিস ট্রেডার্সের খতিয়ানের উদ্বৃত্ত সম নিম্নরূপ। এটা খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, ভূমি, ইজারা সম্পদ, অফিস সরঞ্জাম, সমন্বিত ক্রয়। আচ্ছা, এইটা একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি, এই সমন্বিত ক্রয়, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, সমন্বিত ক্রয়টা মনে রাখবেন। প্রারম্ভিক মজুদ পণ্য, অবচয়, কুঋণ, সঞ্চিতি, এরপরে আছে শেয়ার অধিহার, 6% ব্যাংক ঋণ, সমাপনী মজুদ পণ্য, বিক্রয়, অফিস খরচ, আগুনে বিনষ্ট পণ্য, নগদ ও ব্যাংক জমা। এই যে সমন্বিত ক্রয়ের কথা বললাম না, আমরা সাধারণত রেওয়ামিল করি কিভাবে জানেন? মজুদ পণ্য প্রারম্ভিকটা নেই, সমাপনীটা নেই না। কিন্তু এই সমন্বিত ক্রয় একটা ওয়ার্ড, যেটা থাকলে, সমন্বিত ক্রয় থাকলে উল্টা হয়ে যাবে। সমাপনী মজুদ পণ্যটা নিব, প্রারম্ভিক মজুদ পণ্যটা নিব না, উল্টা হয়ে যাবে শুধুমাত্র সমন্বিত ক্রয় থাকার কারণে। এটা মনে রাখবেন। এখন আসি কি করতে হবে। ক নম্বরে বলেছে ক্রয়ের পরিমাণ নির্ণয় করেন। আমার এখানে ক্রয় নাই, এখানে আমার অঙ্কের মধ্যে কোনো ক্রয় নাই, কিন্তু ক্রয় নির্ণয় করতে হবে। তো ক্রয় নির্ণয় করতে গেলে কি করতে হবে, আমি এখানে একটু ছোট করে বুঝাই দেই। তো যেহেতু সমন্বিত ক্রয় আছে, এই সমন্বিত ক্রয় আগে লিখবেন। যেহেতু সমন্বিত ক্রয় আছে, সমন্বিত ক্রয় আপনি আগে লিখবেন। সমন্বিত ক্রয় লেখার পরে আপনার সমাপনী মজুদ পণ্যটা আছে না, সমাপনী মজুদ পণ্য, এটার সাথে যোগ করবেন, যোগ সমাপনী, যোগ সমাপনী মজুদ, আর প্রারম্ভিক মজুদ পণ্যটা বিয়োগ করবেন। তাহলে আমার এইটা ক্যালকুলেশন করে যেটা হবে এটাই হচ্ছে ক্রয়। জাস্ট অ্যামাউন্টগুলো বসাবেন, হয়ে যাবে। সমন্বিত ক্রয় কত টাকা? সমন্বিত ক্রয় আছে 1,75,000 টাকা। এইটার সাথে যোগ করবেন কোনটা? সমাপনী মজুদ পণ্য 40,000 টাকা যোগ করবেন। যোগ করার পরে যোগফল বের করে বিয়োগ করবেন কোনটা? প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 টাকা। এটা বিয়োগ করলে যেটা বের হবে ওইটাই হচ্ছে ক্রয়। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এবার আসি 2 নম্বরটা, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়। একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আর একটা হলো মূলধন জাতীয় ব্যয়। দেখেন এই মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় ব্যয় দুইটা অনেকটা কাছাকাছি হইলেও কিছুটা পার্থক্য আছে। দুইটা অনেকটা কাছাকাছি হইলেও কিছুটা পার্থক্য আছে। এই রিলেটেড একটা চ্যাপ্টারই আছে, আমরা ওইখানে আরও ডিটেলসে শিখবো, বাট তারপর আমি একটু ধারণা দিয়ে দিই। আপনার এই যে শেয়ার অধিহার আর 6% ব্যাংক ঋণ, এই দুইটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। একটা হলো শেয়ার অধিহার আর একটা হলো 6% ব্যাংক ঋণ, এই দুইটা, এই দুইটা। এখন এই দুইটা যদি আপনার মূলধন জাতীয় প্রাপ্তি হয়, তাহলে স্যার মূলধন জাতীয় ব্যয় কোনটা হবে? এই দুইটা যদি মূলধন জাতীয় প্রাপ্তি হয়, তাহলে মূলধন জাতীয় ব্যয় কোনটা হবে? তো দেখেন মূলধন জাতীয় ব্যয় তো ছোট অ্যামাউন্টের না, বড় অ্যামাউন্টের হয়, তাই না? আমরা সাধারণত সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আমাদের অঙ্কের মধ্যে দেখেন ভূমি আছে, ইজারা সম্পদ আছে, অফিস সরঞ্জাম আছে। তো এইগুলো তো আমাদের কিনতে হয়েছে। এই যে ভূমি, ইজারা সম্পত্তি, অফিস সরঞ্জাম, এগুলো তো আমার কিনতে হয়েছে, তাই না?
এগুলো তো টাকা দিয়ে কিনতে হয়েছে, তাহলে এইগুলো কি একটা সম্পদ না? এটা সম্পদ, আবার এইটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে এটা একদিকে যেমন সম্পদ আর একদিকে মূলধন জাতীয় ব্যয়। তাহলে আপনি মূলধন জাতীয় প্রাপ্তি আর ব্যয় এই দুইটা যেহেতু আমরা অন্য চ্যাপ্টারে শিখবো, জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসি, ক্রয়কে অন্তর্ভুক্ত করে একটি রেওয়া মিল তৈরি করো। এখান থেকে একটা রেওয়া মিল আপনাকে তৈরি করতে হবে, কিন্তু শর্ত কি দিয়েছে? ক্রয়কে অন্তর্ভুক্ত করে। এখন আমরা যে ক্রয়কে অন্তর্ভুক্ত করব, আমরা একটু আগে না ক্রয় বের করলাম, আমরা একটু আগে ক্রয় বের করেছি, এই যে ক নাম্বারে ক্রয়ের পরিমাণ নির্ণয় করেছি না? তো ক্রয়ের পরিমাণ যেহেতু আমি নির্ণয় করেছি, এখন যদি আমি রেওয়া মিল তৈরি করতে যাই, আমার কিন্তু এখানে ক্রয় নামে কোনো এন্ট্রি ছিল না। আমার এইখানে যে খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে, এখানে কোনো ক্রয় নামে কোনো এন্ট্রি নাই। এখন আমাকে বলছে ক্রয়টাকে অন্তর্ভুক্ত করে রেওয়া মিল প্রস্তুত করো। তাহলে আমরা কিভাবে করব? মনে রাখতে হবে আপনাকে, সেটা হলো যেহেতু ক্রয় লিখব সমন্বিত ক্রয়, তাহলে আসবে না। ক্রয় লিখলে সমন্বিত ক্রয় আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে না, যেহেতু ক্রয় আমরা লিখতেছি। যেহেতু ক নাম্বার থেকে যে ক্রয়ের মানটা বেরোয়েছে ওইটা যেহেতু আমি নিয়ে আসতেছি, তাহলে এখানে কি আসবে না? এখানে সমন্বিত ক্রয়ও আসবে না, এখানে সমাপনী মজুত পণ্যও আসবে না, প্রারম্ভিক মজুত পণ্য আসবে। তাহলে আমরা মূলধন বসাবো ক্রেডিট পাশে, এটা দায়। ভূমি সম্পদ ডেবিট পাশে, ইজারা সম্পত্তি সম্পদ, অফিস সরঞ্জাম সম্পদ, এগুলো সব ডেবিট পাশে বসে। সমন্বিত ক্রয় আমরা বসাবো না, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, অবচয় খরচ ডেবিট, কুঋণ সঞ্চিতি যে কোনো সঞ্চিতি ক্রেডিট, শুধু পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে, তাহলে এটা ক্রেডিট পাশে বসবো। আচ্ছা, এরপর একটু দেখেন তো, শেয়ার অধিহার আর 6% ঋণ, এই শেয়ার অধিহার এবং 6% ঋণ, এইটা দুইটাই কিন্তু ক্রেডিট পাশে যাবে। ঠিক আছে, সমাপনী মজুত পণ্য বসবে না। বিক্রয় আয় ক্রেডিট পাশে বসে। অফিস খরচ এটা একটা খরচ, এটা ডেবিট পাশে বসবে। আগুনে বিনষ্ট পণ্য ডেবিট। নগদ টাকা ব্যাংক জমা এইটাও কিন্তু ডেবিট, নগদ টাকা এবং ব্যাংক জমা এটাও কিন্তু ডেবিট। আর ওই যে ক্রয়ের কথা বললাম, আমরা যে নতুন করে ক্রয় নিয়ে আসতেছি, যেটা ক নাম্বার থেকে বের করেছি, ওইটা ডেবিট। তাহলে দুই পাশ যোগ করবেন, অঙ্ক মিলে যাবে। তাহলে এইভাবে আমরা ইম্পর্টেন্ট যে বোর্ডগুলো আছে প্রতিনিয়ত এগুলো সলভ করব। প্রতিনিয়ত আপনাদের পরীক্ষার জন্য ওয়েট করছি। পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ পুরো দমে আমাদের ক্লাসগুলো শুরু করব আপনাদের জন্যই। যারা যারা নিয়মিত ক্লাস করেন, যারা করেন না ফ্রেন্ডদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব নিয়মিত ক্লাসগুলো অল সাবজেক্ট। এখন একটু কম ক্লাস দিচ্ছি, এই নির্বাচনের কারণে আমরা একটু এখানে ক্লাসের একটু গ্যাপ দিব কয়েকদিন। এর মধ্যে আপনাদের পরীক্ষাও আছে, আপনারা সেটার প্রিপারেশন নিচ্ছেন। সো আমরা নির্বাচনের কয়েকটা গ্যাপ দিয়ে এরপরে আমরা আবার পুরোদমে ফুল স্পিডে অল সাবজেক্ট, যাতে এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে আপনি সব সাবজেক্ট শিখতে পারেন। আমরা সেইভাবে আমাদের কোর্সগুলো ডিজাইন করেছি এবং সেইভাবে আমরা আমাদের লেকচার শিটগুলো সাজিয়েছি। আমাদের টিচার্স প্যানেল সেভাবে রেডি হচ্ছে। তো আশা করছি খুব ভালো একটা সার্ভিস পাবেন এখান থেকে, এবং আপনার প্রিপারেশন 100% দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা অল সাবজেক্ট পুরো সিলেবাসের উপরে সেটা দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। খুব দ্রুত আপনাদের কাছে আবার রুটিন চলে যাবে পুরো ক্লাসের। আপাতত এক সপ্তাহ আমরা গ্যাপ দিব এই নির্বাচন উপলক্ষে, নির্বাচনের কারণে এক সপ্তাহ গ্যাপ দিয়ে এরপরে আমরা আবার ফুল স্পিডে পুরো মাসের রুটিন দিয়ে ক্লাসগুলো শুরু করব। ঠিক আছে, তো ভালো করে সবাই পরীক্ষা দেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং ভিশন প্লাসের সাথেই থাকুন। আপনাদের ফ্রেন্ড সার্কেলকে আমাদের লিঙ্কগুলো একটু শেয়ার করে দিন যে এখানে ফ্রিতে ক্লাস নেওয়া হচ্ছে, তোমরা সবাই জয়েন করে ফেলো। ইভেন আমরা আর্টসের ক্লাসে শুরু করব, কমার্সের পাশাপাশি, অর্থাৎ বাণিজ্য বিভাগের পাশাপাশি আমাদের মানবিক বিভাগেরও ক্লাস থাকবে। সেই সব ফ্রেন্ডদেরকেও আপনারা চাইলে লিঙ্ক শেয়ার করে দিতে পারেন। এমনি অলরেডি বাংলা ক্লাস হচ্ছে, আইসিটি হচ্ছে, ইংরেজি হচ্ছে, এই ক্লাসগুলো চলছে। ওরা আর্টসের স্টুডেন্টরাও করতে পারে। পাশাপাশি আমাদের কমার্সের সাবজেক্টগুলো, হিসাব বিজ্ঞানটা শুরু হয়েছে, বাকিগুলো খুব শীঘ্রই আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।